আচ্ছা দেখো, রেকর্ডিং শুরু হয়েছে না? ওকে, আচ্ছা। তো এবার দেখো, আমরা নরমালি আমাদের যে কেসিকেটির বাকি দুইটা যে বিক্রিয়া ছিল, ওই দুইটা বিক্রিয়া আমরা এখন পড়বো, ঠিক আছে? তো একটা হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে, এটার বিয়োজন আমরা এখন পড়বো। ওকে, হাইড্রোজেন আয়োডাইড, আমরা হাইড্রোজেন আয়োডাইড যদি বিয়োজন করো তাহলে কি পাবো? হাইড্রোজেন এবং আয়োডিন পাবো বিয়োজন করে, ঠিক আছে? এই যেটা বিক্রিয়া, নরমাল এটা আমাদের বিক্রিয়া। ওকে, একদম শুরুতে চিন্তা করো, একদম শুরুতে শুরুতে যদি চিন্তা করো তাহলে কি হবে? এই যে তোমার পুরো যেটা হাইড্রোজেন আয়োডাইড আছে সেটা পুরোটাই থেকে যাবে, আর তখনও কিন্তু হাইড্রোজেন এবং আয়োডিন কোনোটাই কি হয় নাই, উৎপন্ন হয় নাই, ঠিক আছে? তো পুরোটাই আছে। এই যে 2 মোল আছে, 2 মোলে রয়ে গেছে। আমরা 2 মোলটাকে দেখো একটু চেঞ্জ করে লিখছি 2 into 1, ঠিক আছে? মানে আমরা যদি এই মোল সংখ্যাটা বাদ দিই, এই ধরো সাপোজ ধরো আমরা এই মোল সংখ্যাটা বাদ দিলাম, ঠিক আছে? এই মোল সংখ্যাটা ধরো আমরা কি দিলাম, বাদ দিলাম, তাহলে কি 1 মোল হাইড্রোজেন আয়োডাইড থাকে নরমালি। তো ওই আমরা 1 মোল থেকেই আমরা কতটুক যাবে, কতটুক হবে সেইটুকু হিসাব করব, এবং পুরোটার সাথে কি করে দিব, 2 গুণ করে দিব, ঠিক আছে? তাইলে 2 মোলের হিসাবটা আইসা পড়বে। এই জন্য আমরা 2 into 1 লিখছি। 1 মোল থেকে সবকিছু হিসাব করব এবং পুরোটার সাথে শেষে কি করে দিব, 2 গুণ করে দিব। যদি 4 মোল থাকতো তখন আমরা কি করতাম, 1 মোলেরটা হিসাব করতাম, ওই 1 মোলের সাথে পরবর্তীতে কি গুণ করে দিতাম, 4 গুণ করে দিতাম। এই জন্য এটা একটু আমরা আহ, চেঞ্জ করে আমরা কি এই যে এইভাবে লিখছি, 2 into 1 লিখছি। Wait a minute. ওকে, তাহলে দেখো প্রথমে একদম 2 মোল পুরোটাই আছে, মানে 2 into 1 মোল, আর এই পাশে কোনো কিছু এখন উৎপন্ন হয় নাই। ওকে, আর এখানে আমরা কিছু জিনিস ধরে নিছি, জানি আমরা 3টা জিনিস ধরে নিতে হয়: বিয়োজন মাত্রা আলফা, মোট চাপ পি, আয়তন ভি। তাহলে দেখো সাম্য অবস্থায় কি হবে, আমরা জানি সাম্য অবস্থায় যদি বাম পাশ থেকে মানে বিক্রিয়ক থেকে যদি আলফা পরিমাণ উৎপাদে চলে যায় তাহলে বিক্রিয়াটা সাম্য অবস্থায় চলে আসে, সেটাই আমরা কি বলছি, বিয়োজন মাত্রা। যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে চলে গেলে বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছায় সেটাকে আমরা বলি বিয়োজন মাত্রা। তাহলে দেখো এই বাম পাশ থেকে যদি আলফা পরিমাণ চলে যায়, আমরা 1 মোল থেকে হিসাব করো, 2 মোল না, 2 মোলটা দেখো বাইরে রাখছি। 1 মোল থেকে যদি আলফা পরিমাণ চলে যায় তাহলে কি থাকে, 1 - আলফা পরিমাণ পড়ে থাকে, এবং পুরো জিনিসটাকে দেখো আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিছি, তাহলে আমাদের এই 2 মোলের হিসাবটাই কিন্তু হইতেছে 1 - আলফা মোল। তাহলে এই পাশে আলফা আসলে কি, এই পাশেও সমান সমান উৎপন্ন হবে, এটাও আলফা পরিমাণ উৎপন্ন হবে, এটাও কি আলফা পরিমাণ উৎপন্ন হবে, আগের দিনের মতোই। ডান পাশে কিন্তু জাস্ট এই পাশ থেকে যেইটা আসবে, ধরো 25% আসছে, তাহলে 25% হলে হাইড্রোজেনও 25% হবে, আয়োডিনও কত 25% হবে। কারণ হাইড্রোজেন আয়োডাইডের 25% আর হাইড্রোজেনের 25% আর আয়োডিনের 25% কিন্তু সেম জিনিস না। হাইড্রোজেন আয়োডাইডের 25, ধরো হাইড্রোজেন আয়োডাইডের 50%, এটা ধরো তোমার 120 গ্রাম, হাইড্রোজেনের 50% 1 গ্রাম, আর আয়োডিনের 20% মানে কত, আয়োডিনের 50% মানে কত, 119 গ্রাম, এরকম আর কি। তাহলে দুইটার যোগফলের সমান হয়, এই জন্য দুই পাশে আমরা কি লিখছি, আলফা আলফা লিখছি। ওকে, আমরা সাম্য অবস্থায় মোল সংখ্যা দেখো পেয়ে গেছি আমরা। হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কত পাইলাম, 2 into 1 - আলফা, অথবা 2 - 2 আলফা যদি গুণ করে দাও। হাইড্রোজেনের মোল সংখ্যাটা কত পাইলাম, আলফা, আয়োডিনের মোল সংখ্যাটা কত পাইলাম, আলফা। এবার দেখো আমাদের কি করতে হয়, কেপি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, মোট মোল সংখ্যাটা কি করতে হয়, বের করতে হয়। তাহলে মোট মোল সংখ্যা বের করো। হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কত, 2 - 2 আলফা, যদি গুণ করে দাও, এই যে 2 - 2 আলফা, হাইড্রোজেনের মোল সংখ্যা কত, আলফা, আয়োডিনের মোল সংখ্যা কত, আলফা। দেখো এই যে প্লাসের 2টা আলফা আছে, মাইনাসের 2টা আলফা আছে, কাটা কাটা গেল, তাহলে 2 পড়ে থাকলো। মোট মোল সংখ্যা মানে কত, 2। এবার হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ, হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ কি, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আমরা জানি আংশিক চাপ ইকুয়ালস টু কত, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে দেখো মোল ভগ্নাংশটা বের করো। মোল ভগ্নাংশ কি হবে, নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। হাইড্রোজেন আয়োডাইডের নিজের মোল সংখ্যা কত, 2 into 1 - আলফা, আর মোট মোল সংখ্যা কত, 2। তাহলে এটা কি পেলাম, মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ ছিল, আমাদের মোট চাপ পি ধরে নিছি এই যে। তাহলে মোল ভগ্নাংশকে যদি আমরা মোট চাপ দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ। তদ্রূপ
হাইড্রোজেনের আংশিক চাপ কি হবে? হাইড্রোজেনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। হাইড্রোজেনের মোল ভগ্নাংশটা কি হবে? নিজের মোল সংখ্যা আলফা ভাগ মোট মোল সংখ্যা কত 2, এটা হবে তার মোল ভগ্নাংশ। আর মোট চাপটা কি পি, তাহলে মোল ভগ্নাংশকে মোট চাপ দিয়ে গুণ করলে কি পাবো? আংশিক চাপ পাবো। আচ্ছা, আয়োডিনেরটাও সেম ওয়েতে, যে আয়োডিনের মোল মানে কি, আয়োডিনের মোল ভগ্নাংশ কত হবে? নিজের মোল সংখ্যা আলফা বাই মোট মোল সংখ্যা 2, আর মোট চাপ দিয়ে গুণ করলে কি পাবো আমরা? আয়োডিনের আংশিক চাপ পাবো। ঠিক আছে, ওকে। এবার আমাদের কেপি নির্ণয় করব। দেখো তো, কেপি নির্ণয় করতে আমরা জানি কি, উৎপাদের আংশিক চাপগুলোর গুণফল ভাগ কত বিক্রিয়কের আংশিক চাপগুলোর গুণফল। উৎপাদে কে কে আছে? হাইড্রোজেন এবং আয়োডিন। আর বিক্রিয়কে কি আছে? হাইড্রোজেন আয়োডিন। এই যে দেখো, উৎপাদে এই যে হাইড্রোজেনের আংশিক চাপ ইনটু কত? আয়োডিনের আংশিক চাপ, ভাগ কি হবে? হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ। এই যে দেখো, হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ লিখছি পি অফ এইচ আই। আর যেহেতু এটার মোল সংখ্যা 2, তাহলে সেটা আগে কি আকারে চলে গেছে? পাওয়ার আকারে চলে গেছে। ওকে, পাওয়ার আকারে চলে গেছে আর কি। তাহলে আর ওগুলার মোল সংখ্যা 1 ছিল, 1 পাওয়ার আকারে দিলেও যা, না দিলেও তা। এই প্রত্যেকটার ভ্যালু তুমি জানো, এই যে নির্ণয় করছো। তো দেখো, পি অফ এইচ টু ভ্যালু বসাও আলফা বাই 2 ইনটু পি। এই যে দেখো, পি অফ এইচ টু। পি অফ আই টুর ভ্যালু বসাও কি? আলফা বাই 2 ইনটু পি। আর পি অফ এইচ আই এর ভ্যালু কত? 2 ইনটু 1 মাইনাস আলফা বাই 2, এই 2 2 কাটা যায় আর কি। তারপরে জাস্ট আমি লিখছি এটা এইভাবে, ইনটু পি। যে পুরো জিনিসটাই আমি লিখছি, আর স্কয়ার আছে এই জন্য স্কয়ার। এবার আমরা একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করাতে দেখা যাচ্ছে, দেখো এই যে 2 2 কাটা যায়। ওকে, আচ্ছা, উপরে কি থাকে সেটাকে আগে দেখি আমরা। আলফা দুইটা আছে, তাহলে আলফা স্কয়ার। পি দুইটা আছে, তাহলে পি স্কয়ার। আর 2 2 গুণ করলে কত হয়? 4। উপরে আর নিচে দেখো কি থাকে? 2 2 কাটা যায়। 1 মাইনাস আলফার উপর স্কয়ার আসে, এই যে স্কয়ারের কারণে। আর পি এর উপর স্কয়ার, এই যে দেখো 1 মাইনাস আলফা হোল স্কয়ার ইনটু পি স্কয়ার। ওকে, তো এবার উল্টায় দাও। উল্টায় দিলে কি হবে? যে উপরেরটাতে যা আছে তাই থাকবে, আলফা স্কয়ার পি স্কয়ার বাই 4। আর নিচেরটা দেখো, 1 টা উপরে চলে যাবে, আর 1 মাইনাস আলফা হোল স্কয়ার পি স্কয়ার নিচে চলে আসবে। এই যে দেখো, পি স্কয়ার কাটা যায়। তাহলে উপরে কি থাকে? জাস্ট আলফা স্কয়ার। আর নিচে কি থাকে? 4 ইনটু 1 মাইনাস আলফা হোল স্কয়ার। এটাই আমাদের কেপির রাশিমালা। ওকে, এখন দেখো, কেপির রাশিমালাতে পি নাই। ঠিক আছে, কেপির রাশিমালাতে কোনো পি নাই। আগের 2 দিন যে বিক্রিয়া পড়াইছিলাম, কেপির রাশিমালাতে কিন্তু পি ছিল। দেখবা যে প্রত্যেকটা বিক্রিয়াতে কেপির রাশিমালাতে এখানে একটা পি স্কয়ার, নালে পি, নালে পি কিউব, কিছু একটা গুণ আকারে থাকে। কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপির রাশিমালাতে কোনো পি নাই। তাহলে পি না থাকাতে এখানে মিনিংটা কি আসলে? এটা পরীক্ষা আসে। তুমি তো প্রতিপাদন করলা, এটা সহজ, তুমি পেরে গেলা। কিন্তু তুমি কেপি রাশিমালাতে পি নাই, এটা দিয়ে কি মিনিং বুঝাইছে সেটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, তোমাদের লাসাতেলীয় নীতি তোমরা পড়ছো। লাসাতেলীয় নীতিগুলো তোমরা পড়ছো। তো লাসাতেলীয় নীতিতে কিসের কিসের মানে প্রত্যেকটার প্রভাব সম্পর্কে তোমাদের আলোচনা করা হয়েছিল, যে তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব। আচ্ছা, এখানে যদি চাপের প্রভাব চিন্তা করো, আমরা জানি যে যদি বিক্রিয়াতে চাপ দেওয়া হয়, অবমুখী বিক্রিয়াতে যদি চাপ দেওয়া হয়, আমরা জানি যে পাশের মোল সংখ্যা বেশি সেটা ডমিনেট করে, সেটা থেকে কম মোল সংখ্যার দিকে যায় আর কি। যে পাশের মোল সংখ্যা বেশি থাকে সে পাশ থেকে কম মোল সংখ্যার দিকে যায়, মানে ওই দিকে বিক্রিয়াটা অগ্রসর হয়। এখানে দেখো, দুই পাশের মোল সংখ্যা সমান। ডান পাশে বাম পাশের মোল সংখ্যা 2, ডান পাশের মোল সংখ্যাও দেখো 2। তাহলে দুই পাশের মোল সংখ্যা সমান হইলে আমরা জানি ওই বিক্রিয়াতে কোনো চাপের প্রভাব থাকবে না, কারণ দুইটাই দেখো সমান। তাহলে কে ডমিনেট করবে, কে কোন দিকে যাবে, কোনো স্পেসিফিক দিকে অগ্রসর হবে না চাপ প্রদান করলে। তাহলে এই বিক্রিয়াতে চাপের প্রভাব নেই। এটা নরমালি ব্যাখ্যা করা যায়, থিওরিটিক্যালি এটা ব্যাখ্যা করা যায়, দুই পাশের মোল সংখ্যা সমান, এজন্য কোনো চাপের প্রভাব নেই। কারণ ডমিনেট করার মতো তো কেউ নাই, যে বেশি সে ডমিনেট করে, কমের দিকে যায় সে। ঠিক আছে, কিন্তু এখানে তো ডমিনেট করার মতো কেউই নেই, দুইজনেই সমান। এটা আমরা কেপি দিয়েও ব্যাখ্যা করতে পারি, যে কেপির রাশিমালাতে পি নাই, সুতরাং সাম্য ধ্রুবকের সাম্য ধ্রুবকের ডিরেকশন বা মান পরিবর্তন করাতে পি এর কোনো ভূমিকা নাই, মানে চাপের কোনো ভূমিকা নাই। এজন্য এই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব নেই। এটা এইভাবে প্রমাণ করতে হয়। অনেক সময় পরীক্ষায় আসে যে দেখাও যে এই সাম্য ধ্রুবক গণনা করে দেখাও যে এই বিক্রিয়াতে চাপের প্রভাব নেই, তখন তুমি কেপির রাশিমালাটা বের করবা, দেখাবা যে এখানে কোনো পি নাই, তাইলে চাপের প্রভাব নেই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব মাস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এবার কেসি গণনা করি। কেসি গণনা সহজ, তোমরা জানো কেসি গণনা কিভাবে করতে হয়। কেসি গণনা হলো তোমার কি, ঘনমাত্রা বের করতে হয়।
হাইড্রোজেনের ঘনমাত্রা লাগবে, আয়োডিনের ঘনমাত্রা লাগবে, হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা লাগবে, এই ঘনমাত্রাগুলো লাগবে। তো ঘনমাত্রা ইকুয়ালস টু আমরা জানি কি মোল সংখ্যা বাই আয়তন। আয়তন তো ভি তুমি ধরে নিছো সবার জন্য। এখন মোল সংখ্যাটা কত হবে? মোল সংখ্যা হলো তোমার সাম্য অবস্থায় যে মোল সংখ্যা সেটাই হবে তার মোল সংখ্যা। এই সাম্য অবস্থার মোল সংখ্যাকে যদি তুমি আয়তন দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তুমি ঘনমাত্রা পেয়ে যাবা। যেমন হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত আসবে? সাম্য অবস্থায় তার মোল সংখ্যা 2 × 1 - আলফা ভাগ আয়তন ভি, এটাই হবে তার ঘনমাত্রা। হাইড্রোজেনের ঘনমাত্রাটা কি হবে? তার সাম্য অবস্থায় মোল সংখ্যা কত? আলফা, এটাকে ভি দিয়ে ভাগ দিলেই তার ঘনমাত্রা পেয়ে যাবে, আলফা বাই ভি হবে। আয়োডিনেরটাও সেম হবে, তার সাম্যাবস্থায় মোল সংখ্যা কত? আলফা, আর আয়তন কত? ভি, তাহলে আলফা বাই ভি হবে তার মোলার ঘনমাত্রা। দেখো যে কথাগুলো বললাম এই যে এখানে সেগুলোই লিখছি। হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত ছিল? তার সাম্যাবস্থায় মোল সংখ্যা ছিল 2 × 1 - আলফা আর আয়তন ভি, এই দুইটার অনুপাত। হাইড্রোজেনের ঘনমাত্রা কি হবে? তার সাম্য অবস্থায় মোল সংখ্যা কত ছিল? আলফা, আয়তন কি? ভি। আয়োডিনেরটা সেম, সাম্য অবস্থায় মোল সংখ্যা কত ছিল? আলফা, আয়তন কত? ভি, মোল সংখ্যা বাই আয়তন। এবার কেসি, কেসিতে আমরা জানি কি উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল ভাগ কত বিক্রিয়কের মোলার ঘনমাত্রা গুণফল। উৎপাদের মোলার ঘনমাত্রা কার কার? হাইড্রোজেন এবং আয়োডিনের। আর বিক্রিয়কের মোলার ঘনমাত্রা কার? হাইড্রোজেন আয়োডাইডের। এই যে এটাই এখানে লিখছি দেখো, হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা ইনটু আয়োডিনের মোলার ঘনমাত্রা আর হাইড্রোজেন আয়োডাইড ভাগ বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, মানে হাইড্রোজেনের আয়োডাইডের মোলার ঘনমাত্রা, হাইড্রোজেন আয়োডাইড। এটার উপর স্কয়ার দিছি কারণ এটার মোল সংখ্যা দেখো 2 আছে, 2, আর এগুলোর মোল সংখ্যা 1, 1 পাওয়ার আকারে দিলে তেমন কোনো চেঞ্জই হয় না, এই জন্য দিইনি। ভ্যালুগুলো আছে তুমি বসাও। হাইড্রোজেনের ভ্যালু কত? আলফা বাই ভি বসাইলাম। আয়োডিনের ভ্যালু কত? আলফা বাই ভি বসাইলাম। আর হাইড্রোজেন আয়োডাইডের ভ্যালু কত? 2 × 1 - আলফা বাই ভি, এটা বসাইলাম, আর এটার উপর স্কয়ার আছে সেটা দিলাম। উপরে কি আসে দেখো, আলফা আলফা ইনটু আলফা স্কয়ার হবে, ভি ইনটু ভি, ভি স্কয়ার হবে। আর নিচে দেখো কি আসে, 2, 2 কে স্কয়ার করলে কত আসে? 4, 1 - আলফা কে স্কয়ার করলে 1 - আলফা হোল স্কয়ার, আর ভি কে স্কয়ার করলে কত আসে? ভি স্কয়ার। এবার উল্টায় দাও, আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, আর এটা উল্টে যাবে, ভি স্কয়ারটা উপরে চলে যাবে, 4 × 1 - আলফা হোল স্কয়ারটা নিচে চলে আসবে। এই যে দেখো দেখাইছি, ভি স্কয়ার দেখো কাটা যায়, তাহলে আলফা স্কয়ার বাই 4 × 1 - আলফা স্কয়ার, এটা হয় আমাদের রাশিমালা। এবার চমক আরেকটা কোশ্চেন আসে এখান থেকে, যে প্রমাণ করো যে এই বিক্রিয়ার কেপি কেসি সমান। দেখো তো কেপি কত? আলফা স্কয়ার বাই 4 × 1 - আলফা স্কয়ার, এটা কেপি। কেসি কত? আলফা স্কয়ার বাই 4 × 1 - আলফা স্কয়ার, মানে দুইটা সমান, দুইটা একদম সমান। তাহলে কেপি কেসিটা এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি সমান, এটাও বের করে দেখাইতে বলে। তো কেপি কেসি সমান আমরা এই সমীকরণ থেকেও দেখতে পারি। আমরা এই সমীকরণটা প্রথমেই পড়ছিলাম, কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, এটা আমরা কেপি কেসির ফার্স্ট ক্লাসে পড়ছিলাম। কেপি ইকুয়ালস টু কত? কেসি আরটি টু দি পাওয়ার কত? ডেল এন। কেসি তো থাকলো, আরটি তো জানি, আর মোলার গ্যাস ধ্রুবক, টি হলো টেম্পারেচার, ডেল এনটা কি? উৎপাদ, উৎপাদের মোল সংখ্যা মাইনাস কত? বিক্রিয়কের মোল সংখ্যা। ডেল এনটা মনে রাখতে হবে, বিক্রিয়ক মাইনাস উৎপাদ না কিন্তু, উৎপাদ মাইনাস বিক্রিয়ক। ডেল এন মানে উৎপাদের মোল সংখ্যা ভাগ কি? বিক্রিয়কের মোল সংখ্যা। দেখো তো উৎপাদের মোল সংখ্যাটা কত? উৎপাদের মোল সংখ্যাটা ছিল কত? 2, 1 আর 1 আর 1 যোগ করলে কত হয়? 2, মানে মোট মোল সংখ্যা আর কি 2, আর বিক্রিয়কের মোল সংখ্যা কত? 2, তাহলে দুইটাই 2। তাহলে দেখো উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, সুতরাং 2 - 2 লেখা যায়। আচ্ছা 2 - 2 মানে কত? 0। RT টু দি পাওয়ার 0 মানে কত? 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে কি এই পাশে RT থাকলো না, তাহলে কি জাস্ট পড়ে রইল কে? কেসি। তাহলে কেপি ইকুয়ালস টু কি লেখা যায়? কেসি লেখা যায়। এভাবেও প্রমাণ করা যায়, কিন্তু এইভাবে দিলে হবে না, তোমাকে এভাবে কেপি কেসির রাশিমালা বের করে তারপর দেখাতে হবে কি কেপি কেসি সমান। তাহলে দুইটা জিনিস এখান থেকে দেখলাম, এই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব নেই, ঠিক আছে, চাপের কোনো প্রভাব নেই। দেখলাম যে কেপি রাশিমালাতে কোনো পি নাই, সুতরাং চাপের প্রভাব নেই, আর কেপি কেসি সমান। এই যে এখান থেকে আমরা দেখলাম রাশিমালা বের করে দেখলাম, আবার সমীকরণের সাহায্য দেখলাম। খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ঠিক আছে, এই বিক্রিয়া দিয়ে কোশ্চেন আসে পরীক্ষায়। কেপি কেসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা, হাইড্রোজেন আয়োডাইডের এটা। ওকে, আচ্ছা একটা ম্যাথও দেখাবো তোমাদের, সমস্যা নেই। ওকে, এবার আসো অ্যামোনিয়া। আগের মতোই সেম জিনিসই আসবে। দেখো অ্যামোনিয়ার এটা একটা সংযোজন বিক্রিয়া দেখানো হয়েছে এতদিন, বাকি লাস্ট তিনটা বিক্রিয়া দেখো বিয়োজন বিক্রিয়া। ওকে, দেখো লাস্ট তিনটা বিক্রিয়া ছিল বিয়োজন বিক্রিয়া, এখন আমরা যে বিক্রিয়াটা দেখো সেই বিক্রিয়াটা হলো কি সংযোজন বিক্রিয়া দেখতে পাইতেছো তোমরা। তো তো সংযোজন বিক্রিয়াতে তোমাদের
মেইনলি ফোকাসটা কি থাকে যে দুইটা জিনিস একসাথে যুক্ত হয়ে নতুন কিছু উৎপন্ন করবে। এখানে দেখো N2 এবং CH2 যুক্ত হয়ে NH2 উৎপন্ন করছে। এটা একটা সংযোজন বিক্রিয়া, এই বিক্রিয়াতে একটা উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়া কিন্তু উল্টাইলেও হয়। অ্যামোনিয়াকে বিয়োজন করলে তুমি কিন্তু আবার কি পাবা, নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাবা, দুই দিক দিয়ে হয় এটা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমি আগের মতোই শুরুতে লিখলাম। তো শুরুতে কি হবে, আমরা আগের মতোই লিখলাম, ওই যে তোমাদের এটা এক মোলই লিখলাম, এটার কিছু লিখলাম না। আর এটা 3 মোল আছে, এই জন্য আমরা কি লিখলাম, 3 into 1 লিখলাম, ঠিক আছে। আর এটা তো এখনো কিছু উৎপন্নই হয়নি, এটার জন্য 0। 3 into 1 কেন লিখলাম, কারণ আমরা জানি 1 মোলের হিসাব করে সেটা 3 দিয়ে গুণ করে দিব, তাইলে আমাদের পুরো হিসাবটা হিসাব করব, ঠিক আছে। ওকে, তো সাম্য অবস্থায় কি হবে জানি, আলফা পরিমাণ যদি বাম পাশ থেকে ডান পাশে যায় তাহলে সাম্য অবস্থায় চলে আসবে। আলফাটা কি বিয়োজন মাত্রা। তো নাইট্রোজেন থেকে আলফা চলে গেলে কত হবে, 1 মাইনাস আলফা, তারপরে থাকবে কত, 1 মাইনাস আলফা। হাইড্রোজেনের 1 মোল থেকে আলফা পরিমাণ চলে গেলে তারপরে থাকবে কতটুকু, 1 মাইনাস আলফা, সেটাকে 3 দিয়ে গুণ করে দিয়ে সমান করে দিলাম। আর এই পাশে জানি কি আলফা চলে আসবে, যদি সামনে মোল সংখ্যা থাকে সেটা দিয়ে গুণ করে দিতে হবে, এই জন্য এটা কত, 2 আলফা। সাম্য অবস্থায় আমরা দেখো, সাম্য অবস্থায় আমরা মোল সংখ্যাগুলো পেয়ে গেলাম। এই যে দেখো সাম্য অবস্থায় মোল সংখ্যা পেয়ে গেলাম। ওকে, এখানে দেখো একটু ঝামেলা হয়েছে কি, এই আলফার জায়গায় এক্স ইউজ করছে। আলফা আর এক্স কিন্তু সেম জিনিস, ঠিক আছে, দুই জায়গা থেকে নিয়েছি, তো আমি এক্সটা বসাইতে ভুলে গেছি আলফার জায়গায়। তো আলফা আর এক্সটা সেম জিনিস। ওকে, আচ্ছা, তারপর আমাদের কাজটা কি, আগের মতো প্রসিডিউর ফলো করতে হবে তোমাকে। তো প্রসিডিউরটা কি, প্রথমে সাম্য অবস্থায় মোল সংখ্যাগুলো বের করে তারপর আমাদের কি বের করতে হবে, মোট মোল সংখ্যাটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। তো মোট মোল সংখ্যাটা কি, এই তিনটা যোগ করো তুমি, তাহলে যোগ করলে কত আসে, 1 মাইনাস আলফা যোগ 3 ইন্টু 1 মাইনাস আলফা, এই যে এক্স এর জায়গায় আলফা ধরো, আর এটা কত, 2 আলফা। তো যোগ করলে দেখো কি আসে, ঠিক আছে, 1 মাইনাস আলফা, এটা কত, 3 ইন্টু 3 মাইনাস 3 আলফা, এটা, আর এটা 2 আলফা। তাহলে দেখো এখানে যোগ বিয়োগ করে, যেটা তোমরা একদম যোগ বিয়োগ করে এই যে এই জিনিসটা পাবা, তোমরা কইরো এটা নিজেরা কইরো, 2 ইন্টু 2 মাইনাস আলফা, এটা তোমরা পাবা, 2 ইন্টু 2 মাইনাস আলফা পাবা, কমন নিলে বা এই নিলে। যেমন তোমার ধরো এখান থেকে 1 আর 3 যোগ করলে হয় 4, আর তোমাদের এই যে প্লাস 2 আলফা আর মাইনাস 4 আলফা, তাহলে মাইনাস 2 আলফা থাকে, ঠিক আছে। তো 4 আর মাইনাস 2 আলফা, তাহলে 2 কমন নিলে কত, 2 ইন্টু 2 মাইনাস আলফাই থাকে। তোমরা দেখো এটা করে দেখো নিজেরা, ভাইঙা টেঙা করে দেখো। তাহলে মোট মোল সংখ্যাটা কত আসলো, 2 ইন্টু 2 মাইনাস আলফা, এটা হলো আমাদের মোট মোল সংখ্যা। আর সাম্য অবস্থায় যার যার মোল সংখ্যাতে যেখানে আছে। এবার আমি কি বের করব, আংশিক চাপটা বের করব। তাহলে দেখো আংশিক চাপটা জানি কি আমরা, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ কি, নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলে দেখো প্রথমে আমরা N2 টা নির্ণয় করছি। N2 এর নিজের মোল সংখ্যা কত, 1 মাইনাস আলফা, ভাগ মোট মোল সংখ্যা কত, 2 ইনটু 2 মাইনাস আলফা। এই যে দেখো 1 মাইনাস আলফা ভাগ কত, 2 ইনটু 2 মাইনাস আলফা, মানে এটা হলো কি তার মোল ভগ্নাংশ। আর এটাকে যদি মোট চাপ দিয়ে গুণ করে দাও তাহলে কি পাবা, আংশিক চাপ পেয়ে যাবা। হাইড্রোজেনেরটাও সেম, হাইড্রোজেনেরটাও সেম। হাইড্রোজেনটা কত, নিজের মোল সংখ্যা কত, 3 ইনটু 1 মাইনাস আলফা, ভাগ মোট মোল সংখ্যা কত, 2 ইনটু 2 মাইনাস আলফা। এই যে দেখো 3 ইনটু 1 মাইনাস আলফা ভাগ কত, 2 ইনটু 2 মাইনাস আলফা, ঠিক আছে। এটাকে যদি মোট চাপ দিয়ে গুণ করো তাহলে কি পেয়ে যাবা, আংশিক চাপ পেয়ে যাবে। তারপরে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়ার নিজের মোল সংখ্যা কত, 2 আলফা। 2 আলফাকে যদি ভাগ দাও মোট মোল সংখ্যা 2 ইনটু 2 মাইনাস আলফা দিয়ে, তাহলে কি পাবা, মোল ভগ্নাংশ পাবা। আর এটাকে যদি মোট চাপ দিয়ে গুণ করো তাহলে কি পাবা, আংশিক চাপ পাবা। এখান থেকে দেখো যে 2 2 কাটা যায় আর কি, তাহলে x বাই 2 মাইনাস আলফা থাকে আর কি। ওকে, আচ্ছা, x বাই 2 মাইনাস আলফা থাকে, কিন্তু এখান থেকে যে 2 2 কাটা গেছে, সুতরাং আলফা বাই 2 মাইনাস আলফা থাকে আর কি। x এর জায়গায় আমি আলফা বলতেছি আর কি, x টা হবে না, আলফা হবে আর কি। ওকে, তো আংশিক চাপের সাম্যাঙ্ক কেপি, মানে কেপি বের করবো আমরা এখন। তো কেপি বের করতে হলে আমাদের কি করতে হবে, উৎপাদের আংশিক চাপ ভাগ কি বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদ কি আছে, অ্যামোনিয়া, আর বিক্রিয়ক কে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে এগুলো লেখো, উৎপাদের আংশিক চাপ, এই যে পি অফ অ্যামোনিয়া, মানে কি অ্যামোনিয়ার আংশিক চাপ, মোল সংখ্যা 2 ছিল, এই জন্য পাওয়ার আকারে কত চলে গেছে, 2। ভাগ কি হবে, বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। বিক্রিয়কের কে কে আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ তার মোল সংখ্যা কত ছিল, 1, এর জন্য পাওয়ার 1 আর দেখানো হয়নি। আর হাইড্রোজেনের আংশিক চাপ, তার পাওয়ার কত, 3, যেহেতু মোল সংখ্যা কত ছিল, 3। এবার ভ্যালুগুলো বসাও। দেখো অ্যামোনিয়া, ওকে, অ্যামোনিয়াটা কত, অ্যামোনিয়াটা দেখো এক আলফা বাই 2 মাইনাস আলফা, আলফা বাই 2 মাইনাস আলফা ইনটু পি। ওকে, এটার পাওয়ার কত, এই যে দেখো 2 আছে। ওকে, নিচে দেখো কি আছে, নিচে আছে কাঠটা,
নাইট্রোজেনেরটা, নাইট্রোজেনেরটা বসাও। নাইট্রোজেনেরটা কত? 1 মাইনাস আলফা বাই 2 ইনটু 2 মাইনাস আলফা ইনটু পি। এই যে বসাইছে 1 মাইনাস আলফা বাই 2 ইনটু 2 মাইনাস আলফা বাই পি। আর দেখো তারপর ইনটু কত? হাইড্রোজেনেরটা, হাইড্রোজেনেরটার উপর পাওয়ার 3 আছে, তাহলে হাইড্রোজেনেরটা আগে লিখো। 3 ইনটু 1 মাইনাস আলফা বাই কত? 2 ইনটু 2 মাইনাস আলফা ইনটু পি। এটা লিখলে আগে, পাওয়ার কত? 3। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই দেখো, এই যে এখান থেকে এখানে সিম্পলিফাইটা দেখো উপরে কি আসে দেখো। আচ্ছা, এক্স এর জায়গায় এখন আবার এই যে আলফা লিখে দিছি। ওকে, তো উপরে কি আছে দেখো, আলফা স্কয়ার পি স্কয়ার। এই যে আলফা কে স্কয়ার করলে কত হবে? আলফা স্কয়ার পি কে স্কয়ার করলে কত হবে? পি স্কয়ার। তাহলে আলফা স্কয়ার পি স্কয়ার। আর নিচে দেখো 2 মাইনাস আলফা, এটা কি স্কয়ার করলে কত হয়? 2 মাইনাস আলফা হোল স্কয়ার। আর নিচের গুলা কি আছে দেখো, এটা তো কিছুই না, 1 মাইনাস আলফা ইনটু পি। এই যে 1 মাইনাস আলফা ইনটু পি, এটা লিখলাম। আর নিচে কত? 2 ইনটু 2 মাইনাস আলফা। এটা তো কোনো চেঞ্জই হবে না, এটা যা আছে তাই লিখছি। আর এটা দেখো কি হবে, 3 কে কিউব করলে কত হয়? 27। 1 মাইনাস আলফা কে কিউব করলে কত হয়? 1 মাইনাস আলফা হোল কিউব। পি কে কিউব করলে কত হয়? পি কিউব। আর নিচে দেখো 2 কে কিউব করলে কত হয়? 8। 2 মাইনাস আলফা কে কিউব করলে কত হয়? 2 মাইনাস আলফা হোল কিউব। এটাই লিখছি এখানে। ওকে, এবার দেখো একটু আরেকটু কাজ করি আমরা। কাজ করি, উপরে আর কিছু করবো না, উপরে যা আছে তাই রাখলাম। নিচে দেখো কাজ হইতেছে। কাজ হইতেছে দেখো, খেয়াল করো। এই যে 27টা সামনে আনলাম। ওকে, 1 মাইনাস আলফা একটা আছে এখানে, 1 মাইনাস আলফা তিনটা আছে এখানে। সুতরাং 1 মাইনাস আলফার পাওয়ার কত হয়ে যাবে? 4। এখানে 1 মাইনাস আলফার পাওয়ার 3, এখানে 1 মাইনাস আলফার পাওয়ার 1। তাহলে 1 মাইনাস আলফার পাওয়ার কত হবে? 4। পি আর পি কিউব গুণ করলে কত হয়? পি টু দি পাওয়ার 4। আর নিচে দেখো 2 আর 8 গুণ করলে কত হয়? 16। সামনে লিখলাম। 2 মাইনাস আলফার পাওয়ার 1 আর এটা 2 মাইনাস আলফার পাওয়ার 3, তাহলে কত হবে? 2 মাইনাস আলফার পাওয়ার কত হবে? 4 হবে। এবার উল্টায় দাও। উল্টায় দিলে আমাদের কাজ শেষ। এই যে উপরেরটা লিখলাম, আলফা স্কয়ার পি স্কয়ার বাই কত? 2 মাইনাস আলফা হোল স্কয়ার ইনটু, আর নিচে দেখো নিচেরটা উপরে চলে যাবে, মানে 16 ইনটু 2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, এটা উপরে চলে গেল। আর নিচে কি আসলো? 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ইনটু পি টু দি পাওয়ার 4। এটা দিলাম। এবার দেখো কি কি কাটা যায়, কি কি থাকে। উপরে আছে পি স্কয়ার, নিচে আছে পি টু দি পাওয়ার 4, তাহলে কি নিচে পি স্কয়ার থাকে, এই যে নিচে পি স্কয়ার লিখলাম। আচ্ছা, আর নিচে আছে 2 মাইনাস আলফা হোল স্কয়ার, আর উপরে আছে 2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, তাহলে কাটলে কি থাকে? উপরে 2 মাইনাস আলফা টু দি পাওয়ার স্কয়ার থাকে। তাহলে উপরে কি কি থাকলো দেখো, পি স্কয়ার তো নিচে কাটে গেছে, তো আলফা স্কয়ার থাকলো আর 16 থাকলো। তাহলে 16 আলফা স্কয়ার রাখলাম। আর 2 মাইনাস আলফা টু দি পাওয়ার কত হয়ে গেছে? 4 2 হয়ে গেছে, কারণ কাটাকাটি দেওয়ার পর। আর এটা ব্যানিশ, নিচে লিখলাম 27। আর পি 4 কে কাইটা পি স্কয়ার ছিল, আর কত? 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। এটা কোনো কাটাকাটি হয়নি। এটাই হবে আমাদের কিসের রাশিমালা? কেপির রাশিমালা। একটু বড় এটা, যেহেতু মোল সংখ্যা একটু ছিল, 3 ছিল, 2 ছিল, এই জন্য এরকম আসছে। কেসির রাশিমালা আসো। কেসির রাশিমালাতে আমরা কি করব? যার যার ঘনমাত্রা বের করব। যার যার ঘনমাত্রা কিভাবে বের করব? নিজের মোল সংখ্যাগুলোকে কি দিয়ে ভাগ করে দেব? আয়তন দিয়ে ভাগ করে দেব। তো নিজের মোল সংখ্যাগুলোকে একটু দেখি আমরা। এই যে যেমন নাইট্রোজেনের নিজের মোল সংখ্যা কত? 1 মাইনাস আলফা, এটাকে ভি দিয়ে ভাগ দিলে আমরা তার মোলার ঘনমাত্রা পেয়ে যাব। হাইড্রোজেনের নিজের মোল সংখ্যা কত? 3 ইনটু 1 মাইনাস আলফা, এটাকে ভি দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাব? তার মোলার ঘনমাত্রা পেয়ে যাব। অ্যামোনিয়ার নিজের মোল সংখ্যা কত? 2 আলফা, এটাকে ভি দিয়ে ভাগ দিয়ে দিলে তার মোলার ঘনমাত্রা পেয়ে যাব। এই যে দেখো নিচে এগুলো লিখছি। এই যে নাইট্রোজেনের মোল সংখ্যা, তাকে আয়তন দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে তার মোলার ঘনমাত্রা। তারপরে হাইড্রোজেনের মোল সংখ্যা, সেটাকে আয়তন দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে তার মোলার ঘনমাত্রা। অ্যামোনিয়ার মোল সংখ্যাকে আমরা আয়তন দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে তার মোলার ঘনমাত্রা। এবার আসো কেসি রাশিমালা। কেসি রাশিমালা কি আমাদের? উৎপাদের যে কয়টা আছে তাদের মোলার ঘনমাত্রা ভাগ কি বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। তাহলে উৎপাদে কে ছিল? অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা, তার মোল সংখ্যা 2 ছিল, এজন্য পাওয়ার 2 চলে গেছে। আর নিচে কে? বিক্রিয়ক। বিক্রিয়কে কে কে ছিল? নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা লিখলাম ইনটু হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা। নাইট্রোজেনের মোল সংখ্যা ছিল 1, এজন্য দেখাইলাম না। আর হাইড্রোজেনের মোল সংখ্যা ছিল 3, এজন্য 3 দেখাই দিছি। এবার ভ্যালুগুলো এখান থেকে বসাও। অ্যামোনিয়ার ভ্যালু কত? 2 আলফা বাই ভি, এটার উপর স্কয়ার দিয়ে দিলাম যেহেতু স্কয়ার আছে। হাইড্রোজেনের নাইট্রোজেনের ভ্যালু কত? 1 মাইনাস আলফা বাই ভি, এটা লিখলাম। আর হাইড্রোজেনের ভ্যালুটা কত? 3 ইনটু 1 মাইনাস আলফা বাই ভি, এটার উপর পাওয়ার কিউব দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো উপরে কি থাকে। 2 আলফা কে স্কয়ার করলে 4 আলফা স্কয়ার, ভি কে স্কয়ার করলে ভি স্কয়ার। উপরের কাজ শেষ। এবার নিচে 1 মাইনাস আলফা ভি বাই ভি, এটা তো কোনো কিছু করার নেই। 3 কে কিউব করলে 27, 1 মাইনাস আলফা কে কিউব করলে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার কিউব, আর ভি কে কিউব করলে ভি কিউব। আচ্ছা, এবার দেখো নিচে আরেকটু কাজ করার আছে। আচ্ছা, এবার উল্টাই দিছি, প্লাস নিচে কাজটা করছি। তো উল্টা, আচ্ছা উপরেরটা দেখো লিখলাম আমি 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার। আর নিচে কি হয় দেখো, 1 মাইনাস আলফা, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 3, তাহলে কত হবে? 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4,
সাথে 27, এই জিনিসটা চলে যাবে কিসে, নিচে, এই যে নিচে চলে আসলো। আর ভি ইন্টু ভি কিউব মানে কত, ভি টু দি পাওয়ার 4, এটা চলে যাবে কত, উপরে, এই যে ভি টু দি পাওয়ার 4। এখানে কিছুই কাটাকাটি যায় না, জাস্ট ভি স্কয়ার দিয়ে ভি টু দি পাওয়ার 4 কে কাটলে কি থাকে, উপরে ভি স্কয়ার থাকে। ওই উপরে ভি স্কয়ার লিখলাম, তাহলে 4 আলফা স্কয়ার ভি স্কয়ার, আর নিচে কত, 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। এটাই হলো আমাদের কিসের রাশিমালা, কেসির রাশিমালা। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসবে, কেসির রাশিমালা প্রতিপাদন করো, কেপির রাশিমালা প্রতিপাদন করো, এরকম কোশ্চেন আসবে। ঠিক আছে, ওকে। দেখো N2O4, NO2, এটা আমরা এখন আমরা একক বের করব। এখন একক জিনিসটা আবার কি, এককটা এককই, এখন কেপিকেসির এককটা বের করব আমরা। তো কেপিকেসির এককটা একবার বের করলে হয় না, প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে কেপিকেসির এককটা কি থাকে, আলাদা থাকে। তো কেপিকেসির এককটা আলাদা কি থাকে, এটা একটু আমরা এখন বের করব। দেখো প্রথম বিক্রিয়া N2O4 NO2, ঠিক আছে, এই যে 2NO2, এটা আমাদের প্রথম বিক্রিয়া ছিল। তো এই বিক্রিয়া থেকে আমরা কেপিকেসির এককটা বের করার চেষ্টা করব। কেপি, এখান থেকে কেপির রাশিমালা লেখো। উৎপাদের আংশিক চাপ বাই কত, বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদে কি আছে, পি অফ NO2, এটার উপরে স্কয়ার আছে, আর বিক্রিয়কে পি অফ N2। আচ্ছা, এগুলো তো আংশিক চাপ। চাপের একক না এটিএম, আংশিক চাপের এককও এটিএমই হবে, কারণ আংশিক চাপও এক ধরনের চাপ, সুতরাং সেটার এককে এটিএম। তাহলে দেখো উপরে NO2 স্কয়ার আছে, তাহলে মানে আংশিক চাপের স্কয়ার আছে, তাহলে এটিএম স্কয়ার হবে। আর নিচে দেখো জাস্ট কোনো পাওয়ার নাই, তাহলে শুধু এটিএম হবে। আচ্ছা, এটিএম দিয়ে এটিএম স্কয়ার কে কাটলে শুধু এটিএম থাকে, তাহলে এই বিক্রিয়াতে কেপির একক কি, এটিএম। আচ্ছা, কেসির একক বের করি। কেসির রাশিমালাটা দেখো, NO2 এর ঘনমাত্রা লিখছি, তার স্কয়ার দিয়ে দিছি, যেহেতু মোল সংখ্যা, ভাগ কত, বিক্রিয়ক মানে N2O4। আচ্ছা, মোলার ঘনমাত্রার একক কি, মোল পার লিটার। এখানে যেহেতু স্কয়ার আছে, এজন্য দেখো স্কয়ার লিখছি। তাহলে নিচে শুধু মোল পার লিটার হবে, কোনো স্কয়ার হবে না, কারণ পাওয়ার নেই। আচ্ছা, একটা মোল পার লিটার দিয়ে আরেকটা যদি কাটো, তাহলে কি মোল পার লিটারই থাকে, কারণ উপরে স্কয়ার আছে, নিচে 1 আছে, কাটলে মোল পার লিটার থাকে। তাহলে N2 উপরের বিয়োজনে কেপির একক কি, এটিএম, কেসির একক কি, মোল পার লিটার। এবার PCl5 এর বিয়োজনে আসো, সেম জিনিস। PCl5 এর বিয়োজন, দেখো PCl5 এর বিয়োজনে আমরা কি পাই, কেপি রাশিমালাটা লেখো, উৎপাদের আংশিক চাপগুলো লেখো, পি অফ PCl3 বাই ইনটু পি অফ Cl2, আর নিচে বিক্রিয়ক লেখো, লিখলাম। সবার পাওয়ার 1, তাহলে সবারটা কি, জাস্ট এককগুলো কনভার্ট করো। এই যে পি অফ PCl3 এর একক কি হবে, এটিএম, সেম এটার একক কি হবে, এটিএম। নিচে PCl5 এর একক কি হবে, এটিএম হবে। একটা এটিএম কাটা যায়, শুধু একটা এটিএম পড়ে থাকে। ঠিক আছে, এই যে এটা ধরো, এটা আর এটা কাটা যায়, তাহলে এই এটিএমটা পড়ে থাকে। তাহলে এই বিক্রিয়াতেও কেপির একক কি, এটিএম। এবার কেসির এককটা দেখো, কেসি ইকুয়ালস টু কত, পি অফ PCl3 এর ঘনমাত্রা ইনটু ক্লোরিনের ঘনমাত্রা ভাগ কত, PCl5 এর ঘনমাত্রা। ঘনমাত্রা এককগুলো লেখো, মোল পার লিটার, প্রত্যেকটার জন্য মোল পার লিটার লিখলাম। এটা আর এটা কাটা গেলে শুধু মোল পার লিটার পড়ে থাকে। তাহলে কেসির এককটা কি, মোল পার লিটার, আগেরটার মতোই সেম। এই যে ডিফারেন্ট এখানে আছে, এটা একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা কি, এটা হলো হাইড্রোজেন আয়োডাইডের। দেখো হাইড্রোজেন আয়োডাইডের আমরা জানি, কেপি রাশিমালাটা লিখলাম, পি অফ H2 বাই ইনটু কত, পি অফ I2 হবে, ভাগ কত হবে, পি অফ HI, মোল সংখ্যা 2, সেটা স্কয়ার আকারে চলে গেল। সবারই বসো, পি অফ H2 এর একক কি হবে, এটিএম। পি অফ I2 এর একক কত হবে, এটিএম। পি অফ HI এর একক এটিএম, এখানে একটা পাওয়ার আছে, এজন্য স্কয়ার দিছি। দেখো সব কাটা যায়, উপরে এটিএম স্কয়ার, নিচে এটিএম স্কয়ার, থাকে 1। মানে কি, এই বিক্রিয়াতে কেপির কোনো একক নেই। এটা আরেকটা কোশ্চেন, হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়াতে কেপির কোনো একক নাই। ঠিক আছে, অনুরূপ দেখো কেসি আমরা বের করি, কেসি হবে কত, হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু আয়োডিনের ঘনমাত্রা ভাগ কত হবে, হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা। যেহেতু মোল সংখ্যা 2 হাইড্রোজেন আয়োডাইডের, এজন্য কি পাওয়ার আকারে 2 চলে গেছে। ওকে, এবার দেখো আমরা প্রত্যেকটার একক বসাও। হাইড্রোজেনের একক কত, মোল পার লিটার। আয়োডিনের একক কত, মোল পার লিটার। হাইড্রোজেন আয়োডাইডের একক কত, মোল পার লিটার। যেহেতু মোল সংখ্যা 2 আছে, সেটা পাওয়ার আকারে চলে গেছে। দেখো উপরেও মোল পার লিটার স্কয়ার, নিচেও মোল পার লিটার স্কয়ার, তাহলে কত থাকে, কাটাকাটি যায় 1 থাকে, মানে কেসিরও কোনো একক নাই। তাইলে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনে কেপি কেসির কোনো একক নেই। ওকে, নেক্সট আমাদের অ্যামোনিয়ার সংযোজন। অ্যামোনিয়ার সংযোজন বিক্রিয়ায় দেখো, অ্যামোনিয়ার সংযোজন বিক্রিয়ায় দেখো N2 প্লাস 3H2 2NH3, তাহলে এটা কেপির রাশিমালাটা লেখো, পি অফ অ্যামোনিয়া, পাওয়ার মোল সংখ্যা 2, সেটা পাওয়ার আকারে চলে গেছে, ভাগ কত হবে, পি অফ N2 ইনটু কত, পি অফ H2, সেটার পাওয়ার কত, এই যে দেখো 3। এবার প্রথমটা দেখো,
পি অফ অ্যামোনিয়ার একক কত এটিএম, পাওয়ার 2 চলে গেছে। পি অফ এন টু এর একক কত এটিএম, পি অফ এইচ টু এর একক এটিএম, পাওয়ার 3 চলে গেছে। তাহলে উপরে দেখো এটিএম স্কয়ার, নিচে এটিএম টু দি পাওয়ার 4 আসে। তাহলে কাটাকাটি যে কি থাকে, এটিএম ইনভার্স 2 থাকে। 2 মাইনাস 4 করলে এটিএম ইনভার্স 2 থাকে। তাইলে এই বিক্রিয়াতে কেপির একক কি, এটিএম ইনভার্স 2। কেসির এককটা একটু দেখো, কেসিটা কত হবে, মানে যে অ্যামোনিয়ার ঘনমাত্রা ভাগ কত হবে, নাইট্রোজেন ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রা। তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা লিখলাম, তার মোল সংখ্যা কত 2, এর জন্য পাওয়ার আকারে চলে গেছে। নাইট্রোজেনের নিচে কি লিখলাম, নাইট্রোজেনের ঘনমাত্রা ইনটু কত, হাইড্রোজেনের ঘনমাত্রা, তার পাওয়ার 3 চলে গেছে। তাহলে দেখো এই যে অ্যামোনিয়ার ঘনমাত্রা কি মোল পার লিটার, সেটা পাওয়ার 2 দিলাম। আর নিচে নাইট্রোজেনের ঘনমাত্রা কত মোল পার লিটার, আর তারপর কি হাইড্রোজেনের ঘনমাত্রা মোল পার লিটার, সেটা পাওয়ার 3 দিলাম। তাহলে উপরে কি আসে, মোল পার লিটারের পাওয়ার কত 2, আর নিচে মোল পার লিটারের পাওয়ার দেখো 4 আসে। তাহলে উপরটা থেকে নিচেরটা বিয়োগ হবে, 2 মাইনাস 4 কত, -2। তাহলে মোল পার লিটারের পাওয়ার কত হবে, -2। এটা ভিতরে দাও, তাহলে মোলের পাওয়ার কত হবে, -2। আর লিটারের পাওয়ার আগে ছিল কত, ইনভার্স 1, সেটা এই -1 আর -2 গুণ করলে কত হবে, 2 হয়ে যাবে। এজন্য মোল ইনভার্স 2 এল স্কয়ার। এটা হবে কেসি একক। এটা কিন্তু নৈবিত্তিকের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা নৈবিত্তিক, ঠিক আছে। ওকে, এককটা পড়লাম। এবার দেখো একটা ছোট মানে ম্যাথ কিরকম আসে এখান থেকে। আচ্ছা, এই যে দেখো একটা ম্যাথ, এই ম্যাথটাতে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপমাত্রা বলে দিছে 1 atm চাপে। 1 atm চাপ মানে কি বুঝাইতেছে, এটা মোট চাপ দেওয়া আছে। N24 এর 18.5% বিয়োজিত হয়। এই যে পার্সেন্টেজ, কত পার্সেন্ট বিয়োজিত হয়, বিয়োজিত হয়েছে মানে 18.5% বিয়োজিত হওয়ার কারণে সেটা সাম্য অবস্থায় পৌঁছাইছে। তাহলে 18.5% হইলো তার আলফা, মানে বিয়োজন মাত্রা। 18.5% বিয়োজিত হয় মানে তার বিয়োজন মাত্রা কত, 18.5%। উক্ত বিয়োজনে কেপির মানটা বের করো। তাহলে N24 এর বিক্রিয়াটা কি জানি আমরা, N24 2NO2। তাহলে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য কেপি এবং কেসির রাশিমালাটা মুখস্থ করবা সূত্রের মতো। এই যে যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে সরাসরি কেপির মানটা আমরা বসাই দিতে পারতেছি, 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। ওকে, যেখানে কি আলফার ভ্যালু কত, 18.5%। পার্সেন্টেজটাকে আমরা দশমিকে নিতে হলে কত দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 0.185। আর মোট চাপ কত, পি 1 atm। তাহলে এগুলো এখন এখানে বসাই দাও, কেপি এর রাশিমালাতে বসাই দাও। আলফার ভ্যালুটা বসাইলাম, পি এর ভ্যালুটা বসাইলাম। তাহলে 0.142 atm, এটাই হলো তার কেপি। এটিএম কেন, কারণ আমরা জানি N24 এর বিক্রিয়ায় কেপির এককটা আসছিল এটিএম, এই জন্য আমরা এটিএম। এটা একটা সহজ ম্যাথ, জাস্ট বুঝতে হবে কোনটা কি। এই বিক্রিয়াটা আমি এই ম্যাথটা একটু পরে দেখাচ্ছি, আগে ছোট্ট একটা অন্য একটা ছোট একটা ম্যাথ দেখাই কি। ওকে, একটা বিক্রিয়ায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, একটা বিক্রিয়ায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে দিছে, কেপির মান, কেপির মানটা দিয়ে দিছে 0.14 atm, কেসির মান কত। ওকে, বিক্রিয়াটা দিয়ে দিছে PCl5 PCl3 এবং Cl2। ওকে, আমরা জানি কেপি দেওয়া থাকলে কেসির মান বের করার জন্য এই যে এই সূত্রটা লাগে, আমরা কেপি ইকুয়ালস টু কত, কেসি ইনটু r2 টু দি পাওয়ার ডেল n। এই বিক্রিয়াটা আমাদের, এই ইকুয়েশনটা আমাদের লাগে। তাহলে এখানে কেপির ভ্যালু জানি আমরা, কেসির ভ্যালুটা বের করব। তাহলে r এর ভ্যালু লাগবে, টি এর ভ্যালু লাগবে, ডেল n এর ভ্যালু লাগবে। ওকে, তাহলে দেখো কেপির ভ্যালুটা কত, 0.14, সেটা লিখলাম। আর মোলার গ্যাস ধ্রুবক, এখন কথা হইলো মোলার গ্যাস ধ্রুবকের তো অনেক মান আছে, 8.316, 0.0821, কোনটা ব্যবহার করবে। যেহেতু আমরা এটিএম এককে দেওয়া আছে কেপির মান, এখন এটিএম এককে নিলে আর এর মানটা কোনটা আসছিল, 0.0821। এই জন্য আমরা আর এর ভ্যালু কত, 0.0821টা নিছি। তারপর কত, টি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে কেলভিনে নিলাম 298 কেলভিন। তারপর ডেল এন, ডেল এন আমরা কি জানি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোল সংখ্যা কত, 2, আর বিক্রয়কের মোল সংখ্যা কত, 1। তাহলে 2 মাইনাস 1 মানে কত, 1। তাহলে এখানে সবই জানো তুমি। কেসি ইকুয়ালস টু কত আছে, কেপি বাই আরটি টু দি পাওয়ার ডেল এন। তাহলে লেখো আরটি কত, আর এর ভ্যালু কত, এই যে সব বসাইলা, বসাই তুমি কত পাইলা, 0.51 ইনটু 10 ইনভার্স 3, এটা পাইলা। ওকে, এই ম্যাথটা দেখলাম আমরা। তারপর দেখো আরেকটা ম্যাথ দেখি আমি। এটা একটা ম্যাথ আছে, যেমন তোমার ধরো N24 বিয়োজন N24 এর আংশিক চাপ এবং বিক্রিয়াতে কেপি এত। তাহলে কেসি এবং NO2 এর আংশিক চাপটা বের করতে বলছে। আচ্ছা, বিক্রিয়াতে কি কি বলছে এটা একটু আগে আমরা একটু দেখি। তাপমাত্রা দিয়ে দিছে,
N2O4 এর বিয়োজনের ক্ষেত্রে N2O4 এর আংশিক চাপ সরাসরি দিয়ে দিছে, আর কি দিছে, বিক্রিয়াতে কেপি দিয়ে দিছে, তাহলে কেসি আর NO2 এর আংশিক চাপটা বের করতে বলছে। তাহলে দেখো খেয়াল করে আমরা আগে কি কি দেওয়া আছে সেগুলো লিখি। N2O4 এর আংশিক চাপ মানে P of N2O4 0.8 atm দেওয়া আছে, কেপি এর ভ্যালু দেওয়া আছে কত 0.008 atm। আমাদের কার কি বের করতে হবে সেটাও লিখি আমরা, কেসি বের করতে হবে, তাহলে কেসি ইকুয়ালস টু হোয়াট, আর NO2 এর আংশিক চাপ মানে P of NO2 ইকুয়ালস টু হোয়াট। এই বিক্রিয়াটা লিখলাম N2O4, এটা বিয়োজন করলে কত হয় 2NO2। ওকে, এই বিক্রিয়াতে কেপি রাশিমালাটা লিখো তুমি, কি কেপি রাশিমালা কত, পি অফ NO2 স্কয়ার হবে ভাগ কত হবে পি অফ N2O4, মানে উৎপাদের আংশিক চাপ ভাগ কত বিক্রিয়কের আংশিক চাপ, মানে মোল সংখ্যাটা পাওয়ার আকারে দিয়ে দিলাম। আচ্ছা তোমাকে বের করতে হবে কি পি অফ NO2, আর দেখো কেপি আর পি অফ N2O4 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে সেটা করো তুমি। পি অফ NO2 টাকে এক পাশে এনে এই দুইটা গুণ করে দিলা, কেপি ইনটু পি2 পি অফ N2O4, সেই ভ্যালুটা বের করলাম। বের করে যেহেতু স্কয়ার আছে সেটাকে কি করে দিলাম, রুট করে দিলাম, তাহলে কত হলো 8 ইনটু 10 ইনভার্স 2 atm। ওকে, এবার কেসির ভ্যালু বের করতে দেওয়া আছে, তোমার টেম্পারেচার দেওয়া আছে 298 কেলভিন, আর এর ভ্যালুটা তুমি নাও, আর এর ভ্যালু কি নিবা 0.0821, আর ডেল এন এর ভ্যালু, ডেল এন এর ভ্যালু কত হবে, উৎপাদের মোল সংখ্যা 2 আর বিক্রয়কের মোল সংখ্যা 1, তাহলে 2 মাইনাস 1, এটা হবে তার মোল সংখ্যা। ওকে, তাহলে এটা গেল, তাহলে আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টু দি পাওয়ার ডেল এন, তাহলে কেসি ইকুয়ালস টু কত কেপি বাই আর টু দি পাওয়ার ডেল এন, কেপির ভ্যালু দেওয়া ছিল, আর এর ভ্যালু লিখলাম, টি এর ভ্যালু কত 298 কেলভিন দেওয়া ছিল, ডেল এন এর ভ্যালু কত 2 মাইনাস 1 মানে কত 1, ভ্যালুগুলো বসালে তুমি কেসির ভ্যালু পেয়ে যাবে। এই টাইপের ম্যাথ, ছোট ছোট ম্যাথ, এগুলো যেগুলো ম্যাথ আছে, তো ম্যাথ যেগুলো আছে এগুলা তো দেখাইলাম আর কি। তোমরা টেস্ট পেপার বা যাই থাকুক না কেন তোমরা কি করবা, ইয়াতে মানে কেটে গেছে ম্যাথ গুলো করার চেষ্টা করবা। আরো কিছু ম্যাথ আছে, তোমরা ম্যাথ গুলো একটু বের করবা, ঠিক আছে। আমার কাছে যে বই আছে যে সেই বই ম্যাথ নাই, ভালো ম্যাথ নাই, তো ম্যাথ বের করে আমি আরেকটা ছোট একটা ক্লাস নিব তোমাদের ম্যাথ। তোমরা যদি কিছু তোমাদের যে হারাধন নাগের বই আছে বা যার বই আছে আমাকে কিছু ম্যাথের ছবি পাঠাও, তাহলে আমার জন্য ভালো হবে, ঠিক আছে। ওই ম্যাথটা দেখে আমি তোমাদের একটা এই আরো কঠিন ম্যাথের উপর একটা, এগুলো তো সহজ ম্যাথ, ঠিক আছে, একটু কঠিন ম্যাথের উপর একটা ক্লাস তোমাদের আমি একটু নিয়ে নিব, মানে এক দুই একটা না, একটা ক্লাসই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কেপিকেসিটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেলে তোমরা একটু হেল্প করে আমাকে, একটু বই থেকে পড়াশোনা তো করবাই, এপিএসসি যদি এই যে এরকম করে রাইখা দিলে তো হবে না, পড়াশোনা করে রাখতে হবে, তো পড়াশোনা করলে তোমরা আমাকে একটু ছবি টবি তুলে দিও, মানে এই ম্যাথ যা আছে সব ম্যাথেরই ছবি তুলে দিও, তো আমি বাইছা বছর দুই একটা ম্যাথের আমি একটা পিডিএফ বানায় তোমাদের আমি বুঝাই দেবো, ঠিক আছে। আমার কাছে যে বই আছে ওই বই এত ম্যাথ নেই, এই ম্যাথ গুলোই আছে। ওকে, তাহলে তোমাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে হেল্প করে দিও আমাকে, আজকে এই পর্যন্তই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।